বৃষ্টি থেমেছে কিছুক্ষণ আগেই, তবুও মাটির গন্ধ এখনো ভারী করে আছে আউশমারি গ্রামের আকাশটাকে। ঝোপঝাড় ভেজা, খালের ধারে জল টলটল করছে। তারই এক কোণে গাছতলায় বসে আছে এক গ্রামের বৃদ্ধ লোকনাথ পাল। চারপাশে কিছু বাচ্চা, কিশোর কিশোরী আর দু একজন যুবক। সবাই চোখে শুনছে তার মুখের কথা। আউশবাড়ি জানো, তবে সত্যি ভালো। যেদিন 7-7টা দত্ত কাটা হলো এক রাত্রিরে, জমিদার রাজনাথ রায় নিচেই করুণ হাতে দিয়েছিলেন। কি করতো কাকু? কবর? কবর, তবে কাটা হয়েছিল জীবিতদের জন্য। জমিদারের 7 কর্মচারী যারা তার ধন লুকোতে সাহায্য করেছিল। তান্ত্রিক বলেছিল ধন থাকবে যদি প্রাণ দেয় 7 জন। সন্ধ্যা ঘনিয়ে আসে, দূরে একটা বাজ পড়ে। লোকনাথ থেমে যায়। তারপর ধন লুকোনো হয় জঙ্গলের ঠিক মাঝখানে, আর তাদের পুঁতে দেওয়া হয় চারদিকে। তারপর থেকে কেউ ফেরেনি জঙ্গল থেকে। মানুষ সব অদৃশ্য। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ আসে। অন্ধবিশ্বাসে ভূত হয় না লোকনাথ কাকু। ঘুরে দেখে সৌম্য দাঁড়িয়ে আছে, সঙ্গে একটা ব্যাগ। আমি শহর থেকে এসেছি গ্রামের জমি দেখতে। ভূতের গল্প বলে জমি ছাড়াতে পারবে না। এই রাজনাথ রায়ের নাতি না, ওদের রক্তেই আছে ওই ধনের গন্ধ। ও তাই নাকি? তাহলে আজই দেখে আসি সেই জঙ্গলটা। তুমি পাগল? ওইদিকে গেলে অশরীরী ছায়া নামে মাথায়, জ্যোৎস্না রাতে বিশেষ করে। ভয় পাই না। হঠাৎ ঝোপের ভেতর একটা ঝপ করে শব্দ হয়। সবাই চমকে তাকায়। একটা গরু দৌড়ে সে গ্রামের দিক থেকে বেরিয়ে আসে। গলায় দাগ, চোখ সাদা। সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তখনই হঠাৎ একটা ছায়া পাশের কাঁঠাল গাছের ডাল থেকে নিচে নেমে আসে মাটিতে, তারপর মিলিয়ে যায় জলের মধ্যে। এটা কি চোখের ভুল? না, ওরা ওরা এখনো পাহাড়ে দেয়। ওই 7টা কবর এখনো বড়। ভালো, তবে আমি যাচ্ছি কাল সকালে। যদি ফিরি জানবে ভূত নেই, যদি না ফিরি জানবে ধন এখনো জেগে আছে। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আউশবাড়ির বাতাসে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত নিস্তব্ধতা। জঙ্গল পথে কুয়াশার চাদর নেমে এসেছে, যেন কিছু ঢেকে রেখেছে, লুকিয়ে রেখেছে। দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সেই ঘন জঙ্গল, যেখানে কেউ যায় না। সৌম্যর হাতে একটা পুরনো নকশা, আর রঞ্জু পেছনে সাইকেলের হ্যান্ডেলে একটা ছোট ব্যাগ ঝুলিয়ে হাঁটছে। এই জায়গাটা দাদুদের আমলে কিনে রাখা হয়েছিল। জমির রেকর্ড এখনো আমার নামে আছে। তোর নামে? মানে এই এই জঙ্গলটাই? হ্যাঁ, লোকনাথ কাকু যখন বলল আমি খতিয়ে দেখলাম। জমির পরিমাণ 3 বিঘে, ঠিক এই জায়গায়। তবে আশ্চর্য, কেউ কখনো চাষও করেনি এখানে। কেউ আসেই না তো। দিনের বেলাতেও পাখি ওড়ে না। এটা ওই জঙ্গল নয়? হ্যাঁ, জমিদারের জঙ্গল, 7 কবর। একটু পরে দূর থেকে একটা হালকা দুর্গন্ধ ভেসে এলো, পচা মাটির গন্ধ। সৌম্য থেমে যায়। এই গন্ধটা অদ্ভুত, কোনো মৃত পশুর মতো। যেন পচা লাশের গন্ধ। ঝোপ ঠেলে সামনে এগোতেই চোখে পড়ে একটা আধভাঙা পাথরের ফলক। মাটি থেকে অর্ধেকটা বেরোনো, শ্যাওলা ঢাকা লেখা। সৌম্য তা পরিষ্কার করে। রঞ্জুর টর্চের আলোয় লেখাটা স্পষ্ট হয়। যাহারা ধনের আশায় প্রবেশ করে তাহাদের কবর আগে অপেক্ষায়। এটা কার লেখা বলে তুই ভাবিস? যে ধন লুকিয়েছে আর যার প্রহরায় ওরা আছে। পিছনে পাতার খসখস শব্দ হয়।
রঞ্জু ঘুরে তাকায়, কেউ নেই। বাতাস যেন থেমে গেছে। সৌম্য নিচু হয়ে আরো কিছু খুঁজতে গিয়ে আবিষ্কার করে শিলালিপির নিচে আঁকা 7টা চিহ্ন, 7টা দাগ, যেন পায়ের ছাপ। 7 কবরের চিহ্ন। ওরা কি এখানেই? হঠাৎ করেই এক ভয়ঙ্কর আওয়াজ হয়, চিৎকার হয়, যেন একসঙ্গে অনেকগুলো গলা বলে উঠল, ফিরে যা, ফিরে যা, সৌম পালা! ফিরে যা। দুজনে দৌড়ে পালায়। পেছনে গাছের ডাল থেকে ভাঙা একটা শুকনো হাত ঝুলে থাকে কয়েক সেকেন্ড, তারপরে মিলিয়ে যায় কুয়াশায়। এটা শুধু জমি নয়, এটা একটা জ্যান্ত কবরখানা। ওরা জেগে আছে, ওরা জেগে আছে, আমরা ওদের জাগিয়ে ফেলেছি। জঙ্গল যেন গিলে ফেলছে আলো। দুপুর হলেও পাতার আড়ালে সূর্য লুকিয়ে আছে। চারপাশে পাখির ডাক থেমে গেছে। গা ছমছম করা একটা নিস্তব্ধতা ঘিরে ধরেছে রঞ্জু আর সৌম্যকে। তারা হাঁটছে শ্বাস আটকে রেখে, যেন শব্দ করলেই কিছু ভেঙে যাবে বা জেগে উঠবে। পাতার ফাঁক দিয়ে দেখা যায় পচা পাতার গন্ধ, শুকনো লতা আর মাটিতে চিড়ে দেওয়া দাগ। এইভাবে কিছুদিন কাটে। তারা আবার ঠিক করে তারা জঙ্গলে যাবে আবার। তারপর একদিন সন্ধ্যায় তারা যায় জঙ্গলে। তুই ঠিক বলেছিস তো, জমি এখানেই কি? এই তো নকশা বলছে একদম এই জায়গায়, কিন্তু দেখ দেখ দেখ, এই জায়গাগুলোর দিকে মাটি আলাদা রঙের। দুজন এগিয়ে যায়। দেখা যায় 7টি জায়গা যেন গোল করে আছে, যেন একসময় কিছু পোঁতা হয়েছিল নরম মাটি। এখানেই 7টি, ঠিক যেমন বলা হয়েছিল, তবে কবর নেই, কবর চিহ্নটিও না। একটা হাওয়া বইল হঠাৎ। শুকনো পাতাগুলো ঘুরে উঠল, কিন্তু গাছের পাতা নড়ল না। হাওয়া একদিকে বইল, অন্যদিকে থেমে থাকলো কেন? রঞ্জু তাকিয়ে দেখে একটা ছায়া যেন ঠিক পাশ দিয়ে উড়ে গেল। একটা ছায়া, হ্যাঁ মানুষের মতো, কিন্তু মুখ নেই। তুই দেখলি? কিছু একটা ছায়া। দূরে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। তারা ছুটে গিয়ে দেখে একটা কুকুর গাছের নিচে পড়ে আছে, গলা ছেঁড়া, কিন্তু ধারালো কোনো দাগ নেই। আঁচড়ের মতো নয়, অথচ কারোর হাত যেন চেপে ধরেছিল গলা। চোখ সাদা, সারা শরীর শক্ত হয়ে আছে। এটা কুকুরটা কালকে সকালেও গ্রামের বাজারে ঘুরছিল, এখন এর এই অবস্থা। চল, এখান থেকে চল, কিছু একটা আমাদের দেখছে। ফিরে হাঁটতে গেলে হঠাৎ নিচের মাটিটা একটু কেঁপে ওঠে যেন। সৌম্য পড়ে যায় একটা কবরের ঠিক মাঝখানে। সে উঠতে গিয়েই দেখে মাটির নিচ থেকে উঁকি দিচ্ছে একটা আঙুল, হাড়ের মতো, পচা চামড়ায় মোড়া। রঞ্জু টানছে আমাকে। ছাড় 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 বলছি। আমাদের দরকার ছিল না এটা খোঁজার, আমাদের ভুল ছিল। দুজন দৌড় দেয় জঙ্গলের বাইরের দিকে। কবরের মাটি আলগা হয়ে উঠে আসছে নিজে থেকেই, যেন ভেতর থেকে কেউ বেরোতে চাইছে। এগুলো ওরা বেঁচে আছে, কবর ভরেনি আজও। ধন চাইলে কবর খোলা চাই, আর ওরা ওরা ছায়া নয়, পিশাচ পিশাচ। রাত গভীর, মেঘে চাঁদ ঢাকা, বাতাসে একটা সোঁদা গন্ধ। গ্রামের মাঝে এসে সৌম্য জ্ঞান হারিয়ে ফেলে। রঞ্জু আর দূরে লোকনাথ পাল দেখতে পেয়ে হন্তদন্ত হয়ে সৌম্যকে নিয়ে বাড়িতে ফিরে। তার শরীর ঠান্ডা, মুখ ধূসর। লোকনাথ কাঁপা হাতে নারকেল তেল গলায় মালিশ করছেন। সৌম্য কিন্তু নড়ছে না। কাকু, ও কিছু বলছে না, কি কি করব বলো?
ও যে জায়গায় গেছে মানুষ ফিরে আসে না সাধারণত, তবে ওর রক্তে কিছু আছে, সেই যে রাজনাথ রায়ের রক্ত। ঘরের কোণে হঠাৎ কাশির শব্দ হয়। মোটা কাঁথা গায়ে দিয়ে বুড়ি উঠে আসে ঘরের ভিতরে। সজনী ঠাকুর। আমি জানতাম ও আসবে। ওদের ঘর থেকে কেউ না কেউ একদিন বেরবে। ঠাকুরুন, আপনি এখানে? আপনি কি কিছু জানেন? আমি ছিলাম জমিদারের রান্নার লোক। আমি দেখেছি সে রাত। 7 জনের মুখ আমি চিনি, যাদের পুঁতে দেওয়া হয়েছিল জীবন্ত। আমার হাতেই তো তাদের শেষবার ভাত দেওয়া হয়েছিল। আপনি এতদিন চুপ ছিলেন কেন? কারণ সত্যিটা জানলে যে কেউ বাঁচে না। রাজনাথ রায় ধন লুকোনোর জন্য তান্ত্রিক ডেকে আনেন। সে বলে 7 বিশ্বস্ত মানুষের প্রাণ চাই। তাদের উপর বাণ মারার পর তাদের জ্যান্ত কবর দেওয়া হয়। চারপাশে ধনের চারিধারে যেন তাদের আত্মা ওগুলোকে পাহারা দেয়। তারা কি এখনো? ওরা আটকে আছে। মৃত নয়, পিশাচ নয়, বলা যায় প্রেত। ধন পাহারা দেবার বাধ্য আত্মা। তারা তখনই জাগে যখন কেউ ধনের গন্ধ পায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ সৌম্য কেঁপে উঠে বসে পড়ে। চোখ সাদা, কণ্ঠে গা ছমছমে গম্ভীর আওয়াজ। আমি দেখেছি 7টা দাঁড়ানো ছায়া। ওরা কাঁদছে, ওরা আমাকে ডাকছে। তুই কি দেখেছিস? ধনের ওপর 1 থালা রক্ত। কঙ্কালের হাতের ছোঁয়ায় সোনার গয়না গলে যাচ্ছিল। আমি এগোতে চাইছিলাম, কিন্তু কেউ পেছন থেকে বলল, যদি ছুঁস কবর হবে তোরও। এক মুহূর্ত ঘর নিস্তব্ধ। বাতাসের দোলায় কুণ্ডলির মতো ধোঁয়া ওঠে প্রদীপ থেকে। আলো নিভে যেতে যেতে সৌম্য হঠাৎ বলে ওঠে একটা লাইন। আমার মধ্যে তারা ঢুকেছে। আমি ওদের কান্না শুনি প্রতি মুহূর্তে। বাতি নিভে গেলে ঘর অন্ধকার হয়ে যায়। বাইরের জঙ্গলের দিক থেকে ভেসে আসে আবার সেই চেনা কান্নার শব্দ, যেন 7 জন একসঙ্গে কাঁদছে গভীর গলায়। এই কান্না এখন শুধু সৌম্য নয়, রঞ্জুও শুনতে পাচ্ছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি নামার আগের মুহূর্তে হাওয়া ঠান্ডা, ভারী আর মৃত্যুর মতো নিশ্চুপ। সৌম্য গত 3 দিন ধরে প্রায় কথাই বলছে না। চোখে ঘুম নেই, মুখ শুকনো, এবং সে যেন প্রতি মুহূর্তে কার সাথে কথা বলছে, যাকে কেউ দেখতে পায় না। সজনী ঠাকুর চুপচাপ জপ করছেন, আর লোকনাথ পাল শুধু তাকিয়ে আছেন সৌম্যর ঘরের দরজার দিকে। সৌম্য হঠাৎ করেই বাইরে বেরিয়ে যাচ্ছে। সৌম্য, এই সৌম্য, কোথায় যাচ্ছিস? তোকে যেতে দেব না। তুই কিছু বুঝিস না রঞ্জু। ওরা আমার মধ্যে ঢুকে গেছে। আমি এখন আর আমি নই। তুই যা ছিলি সেই মানুষটা আমি চিনতাম। এটা তুই না। ওরা তোকে ব্যবহার করছে। তুই জানিস না রঞ্জু, আমি ওদের কান্না শুনি। রাত জেগে দেখি ওদের কবরের পাশ ঘিরে আগুন জ্বলে, আর আমি একাই দাঁড়িয়ে থাকি। ওরা তোকে বেছে নিয়েছে,
তুই যদি যাস তোর আত্মা আর ফিরে আসবে না। আমি ধন চাই না, আর আমি মুক্তি দিতে চাই ওদের 7 জনকে। আমি হব অষ্টম। না বাবা, না, কেউ মুক্তি পায় না, শুধু শুধু আটকা পড়ে আরো একবার। কেউ মুক্তি পায় না বাবা, কেউ মুক্তি পায় না। যদি কেউ না দেয় আমি দেব নিজেকে, কারণ আমি রাজনাথ রায়ের রক্ত। ঝড় শুরু হয়েছে। সৌম্য ধীরে ধীরে হাঁটছে সেই জঙ্গলের দিকে। রঞ্জু পেছন থেকে চিৎকার করে যায় তার পিছু পিছু। দয়া করে ফিরে আয়, দয়া করে ফিরে আয়, তোকে আমরা হারাতে চাই না। কিন্তু সৌম্য আর পেছনে ফিরে তাকায় না। হাতে একটা পুরনো শাল, পায়ের নিচে গর্তমাক্ত পথ। তার মুখ থেকে শুধু একটাই ফিস ফিস শব্দ। আমি তাদের ডাক শুনেছি, আমি তো ফিরতেই পারি না। জঙ্গলে এখন শুধু আর গাছপালা নয়, মাটির ভিতর কিছু একটা জেগে উঠেছে। 7টি জায়গা থেকে ধোঁয়ার মতো আগুনের রেখা উঠে আসছে। তার মাঝে হাঁটু গেড়ে বসে আছে সৌম্য, চোখ বন্ধ, ঠোঁট নড়ে যাচ্ছে। চারপাশে ঝড় আর বিজলি। তার সামনে যেন 7টা অদৃশ্য ছায়া দাঁড়িয়ে। হঠাৎ করেই মাটিতে তৈরি হয় অষ্টম গর্ত। সেই গর্তে ধীরে ধীরে সৌম্যর শরীরটা হেলে পড়ে। কোনো হাত টানে না তাকে, সে নিজেই ঢুকে যায়। মাথা, বুক, পা আর তার উপরে নিজে থেকেই পড়তে থাকে মাটি। 1, 2, 3টে, অবশেষে নতুন কবর সম্পূর্ণ হয়। দেখা যায় জঙ্গলের মেঝেতে এখন 8টি কবর, 7টি পুরনো আর 1টি নতুন। ঝড় থেমে গেছে, আগুন নিভে গেছে, কিন্তু সৌম্য নেই। শুধু কোথাও একটা গা ছমছমে কান্নার আওয়াজ। 8 জন মিলে কাঁদছে। 3 দিন কেটে গেছে। ঝড় থেমেছে, মেঘ কেটে গেছে, আকাশে এখন আবার রোদ উঠেছে। কিন্তু আউশবাড়ি গ্রামের আকাশে ফিরে আসেনি শান্তি। জঙ্গল ঘেঁষা পথ এখন আরো শুনশান। লোকজন দিনের আলোতেও ওদিকে যায় না। ছোট ছোট ছেলেমেয়েরা ঘরে ঢোকার আগে সন্ধ্যাবেলায় বারান্দায় তাকিয়ে ভয় পায়। রঞ্জু ফিরে এসেছে, কিন্তু সে আর আগের রঞ্জু নেই। তার মুখে কোনো শব্দ নেই। তার গলার বাঁ দিকটায় আঁচড়ের দাগ, একটা নয়, বেশ অনেকগুলো, যেন কেউ তাকে টেনে ধরেছিল। সে খুব কম কথা বলে, আর যা বলে তা শুনে মানুষের হাড়ের ভিতর পর্যন্ত ঠান্ডা ঢুকে যায়। লোকনাথ পাল রঞ্জুকে জিজ্ঞাসা করে, কি দেখলি তুই রঞ্জু? 7 জন নয়, এখন তারা 8। আর তাদের মাঝখানে দাঁড়িয়েছিল রাজনাথ। ওর পাশে সৌম্য, তার চোখ সাদা, সম্পূর্ণ সাদা। তুই ফিরলি কিভাবে? তোর শরীর ভালো আছে তো? শরীর আছে, কিন্তু ভেতরটা শুনলে তোমরা বুঝতে পারবে আমি ঠিক কাকে ফেলে এসেছি। তুই কি জানিস ওরা তোকে বাঁচতে দিল কেন? কারণ আমি দেখেছি সব, আর যারা দেখে তারা মরে না, তারা চুপ করে থাকে। রঞ্জু চুপচাপ বাড়ির দিকে হাঁটে। দূর থেকে বাজে পেঁচার ডাক। ঝোপের আড়ালে যেন ছায়ারা নড়ে। সে থামে, ঘাড় ঘুরিয়ে তাকায় জঙ্গলের দিকে। মুখে এক অসম্পূর্ণ হাসি। সোনা পেলে কি শান্তি পাওয়া যায়? এই প্রশ্ন যেন বাতাসে ভেসে আসে তার ঠোঁট থেকে। রাতে শিমুল গাছের ছায়া পড়ে আঁধারের ঘাসে। পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো দেখা যায়। এক ঝলক দেখা যায় 7টি কবর, আর সামনে দাঁড়িয়ে আছে 2 ছায়া। একজন লম্বা, মাথায় পাগড়ি, রাজনাথ রায়,
আর তার পাশে দাঁড়িয়ে এক যুবক, চোখ দুটো পুরো সাদা, ঠোঁটে নিঃশব্দ হাসি, সৌম্য। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।